মানে কারো কোনো সমস্যা থাকলে বলেন। ওই কষ্টটা বিশেষ করে প্রমাণটা গত ক্লাসে যে প্রমাণটা করাছিলাম ওই প্রমাণে যদি কোনো সমস্যা থাকে সেগুলো একটু বলেন, আমি ওইটা একটু আগে ক্লিয়ার করি। আচ্ছা, আমাদের এই প্রমাণে কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমরা একটু এগুলা ক্লিয়ার করি, তারপর আমাদের পরবর্তী ইয়াগুলোতে যাব। এই প্রমাণে কারো কোনো সমস্যা আছে? গত ক্লাসের প্রমাণে কারো কি কোনো সমস্যা আছে, নাকি আমরা পরবর্তী টপিকে যেতে পারি? একেবারে রেসপন্স নাই যে। এই প্রমাণে কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমরা ওগুলো একটু দেখে তারপর পরবর্তী প্রশ্নগুলোতে যাবো আর কি। ক্লাস কি হয়ে গেছে? শুরু আগে হয়েছে? মাত্র শুরু করলাম, এখনো কোনো কিছুই বলিনি। আচ্ছা, গত ক্লাসের প্রমাণে কারো কোনো প্রবলেম থাকলে বলেন, কারণ সবাই চুপমিত, সবাই মনে হয় বুঝছেন। তাইলে স্যার এটা আবার বুঝিয়ে দিলে একটু ভালো হতো। এত বড় প্রমাণ তো পুরোটা বুঝতে গেলে সেম আগের ক্লাসটা রিপিট করতে হবে। কোন একটা অংশ, নির্দিষ্ট অংশ বলেন, ওই অংশটা গুলো আমি করে দিই। পুরোটা করাচ্ছে কোন নির্দিষ্ট অংশ যেগুলোতে আপনারা বুঝেন নাই ওইটাই বলেন, আমি ওইটাই করাই দিই ওই প্রশ্নে। স্পেসিফিক কোনো অংশ বললে ওইটা বললে মনে হয় ভালো হয় আর কি। সবাই নিশ্চুপ কেন? সবাই তাহলে বুঝছেন তাহলে? ভাইয়া বলেন। একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। আসলে ওই ক্লাসগুলা হয়ে যাচ্ছে কিন্তু প্রথম থেকে কোনো একটা রিক্যাপ করা হয়নি মনে হয়। আমি মানে মাঝে মধ্যে হয়তো গ্যাপ গেছে একটা ক্লাস বা কোনো একটা, তো গ্যাপ গেলে ওইটা রিক্যাপ করা হয়নি, মানে আবার একটু পরের ক্লাসে এটা ডিটেলস আর পাইনি আর কি। এখানে মনে হয় ভিডিও রেকর্ড করা হচ্ছে না, তো এখন ওই যেহেতু ভিডিও রেকর্ড করা হয় না, আমাদের মনে হয় একটা ওই পুনরায় একটা শর্ট ক্লাস মানে সবগুলা কভার করে এরকম একটা কোনো কিছু নেওয়া যায় কিনা আগের গুলো, তখন আমরা আবার ওখানে কোনো কিছু না বুঝে থাকলে ক্লাসে ওইটাতেই পুরোটা জিজ্ঞাসা করব। আপনারা এরকম কোনো সুযোগ আছে? হ্যাঁ, ঠিক আছে, বুদ্ধিটা ভালো। আপনারা যেটা করতে পারেন, যেটা আমার পরামর্শ, আপনারা একদম প্রথম টপিক থেকে শুরু করে আপনারা পড়ালেখা করেন, গ্রুপ করে যারা গ্রুপে আছেন ওখানে কি কয়েকজন মিলে একটু গ্রুপ স্টাডি করেন, করে যে প্রশ্নগুলোর সমস্যা আছে ওগুলো আমাদেরকে বলেন, আমরা ওই প্রশ্নগুলোর উপর ক্লাসগুলো নিব। ওই ক্লাসের উপর ওই প্রশ্নগুলো সলিউশন করে আমরা এক্সট্রা ক্লাস দিয়ে 1 ঘন্টা আগে ক্লাস দিয়ে ওই প্রশ্নগুলোর উপর আর রিপিট ক্লাস দিব। একদম প্রথম থেকে শুরু করে যে প্রশ্নগুলো আপনাদের সমস্যা আছে ওই প্রশ্নগুলো আমাদের বলবেন, আমরা ওইগুলো আবার রিপিট করে দিব, বা ওই টপিকটা আবার রিপিট করে দিব। ওইটা করলে মনে হয় ভালো হয় আর কি, পুরোটা রিভিউ না দিয়ে।
আপনারা যে টপিক করবেন বা যে অধ্যায় করবেন, ওই অধ্যায়ে যে অংশটা বুঝেন নাই সবাই করবেন, নিজেরা বাসায় চেষ্টা করবেন, করার পর অঙ্কটা যদি কেউ না বুঝেন ওটা আমাদেরকে দিবেন, আমরা ওটা সলিউশন করে দিব ক্লাসে আর কি। 1 ঘন্টা আগে সলিউশন ক্লাস দিয়ে ওটার উপর কি রিভিউ ক্লাস দিব। এটা করলে মনে হয় বেটার হয় আর কি। ফিজিক্স ক্লাস তো শুধু শিট ফলো করছেন না, তাই না আপনি? ফিজিক্সের শীটের বাইরে কোনো কিছু করাইনি আমি, আর পড়তে হবে শীট। অন্য টপিক গুলোতে সবগুলো বইয়ে মোটামুটি বইয়ের একটা বেস আছে আর কি। যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে ওগুলো তো বই পেয়েছে, ম্যাথমেটিক্স 1 ছাড়া। তোমার ফিজিক্স এর বাইরে আপনি যা পড়াইছেন বেসিক কিছু জিনিস পড়াইছেন আর কি, বেসিক যেগুলো শিটে নাই। হ্যাঁ, ওগুলা বেসিক কিন্তু আসবে না, ওগুলা আসবে না। আসবে না, এগুলো কিন্তু আমার এই শিটে বোঝানোর জন্য আমি করাইছি। জি, ওগুলা কোনো কিছুই শিখতে হবে না বা কোনো কিছু করতে হবে না। তাহলে এখন শিটের মধ্যে শিটগুলা 1 2 3 এভাবে দেয়া আছে। আপনি যে শিটগুলো দিচ্ছেন মনে হয় এই কয়েকটা শিট, এগুলো মনে হয় ওই শিটগুলোর বাইরে, তাই না? নাকি ওই শিটগুলাই? ওই শিটগুলাই শিটের বাইরে যেগুলো আপনাদের পাঠানো হয়েছে ওগুলাই, এর বাইরে আর কোনো শিট নেই। ও আচ্ছা, তো 1 নাম্বার 2 নাম্বার দুটোটা শেষ হয়েছে না শিট নাকি? না, 1 নাম্বার এখন এক একজনের নাম্বারে এক সিস্টেম। আমি প্রথম যে শিটটা করেছি আমি 2টা শিট করাই, এটাই 1 নাম্বার ছিল আমার। এখন যেটা করাচ্ছি সেটা মূলত 1 নাম্বার শিট আমাদের। আগে যেটা করাচ্ছি সেটা 2 নাম্বার, পরবর্তী গুলো 3 নাম্বার 4 নাম্বার। এখানে হয়তো একটু হয়েছে, আগ পিছ হয়েছে, এটা আমি আমার সুবিধা অনুযায়ী করাইছিলাম আর কি। আমি টোটাল 2টা শিট করাচ্ছি এখন। ওই দুইটা মোটামুটি কি কি নিয়ে আলোচনা হয়েছে আপনার, মানে আমি যদি একটা আমি প্রথম শিটে যদি একটু বলি, প্রথম শিটে যে প্রশ্নগুলো করাইছি সেগুলো প্রথমত 5 ল অফ থার্মোডাইনামিক্স সেটা সীমাবদ্ধতা এবং 5 ল অফ থার্মোডাইনামিক্স কি সেটা। এরপরে বিভিন্ন প্রসেস গুলা, অ্যাডিয়াবেটিক প্রসেস, আইসেন্ট্রপিক প্রসেস, আইসোপরিক প্রসেস, আইসোবেরিক প্রসেস, এই প্রশ্নগুলো করাইছিলাম সংজ্ঞা। এর বাইরে আইসোথার্মাল প্রসেস এবং অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডান করতে বলছিলাম, বা আমি 2টা প্রুফ করে দেখাইছিলাম। আইসেন্ট্রপিক প্রসেসের পিভিটি রিলেশন এবং আপনার পিভিটি রিলেশন এবং টিবি রিলেশন এবং টিপি রিলেশন, এই তিনটা প্রমাণ আছে, সেটা আমি করাইছিলাম প্রমাণ আকারে। আনটিল টুডে এই হলো ক্লাস, তাই না? হ্যাঁ, এরপরে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এই একটা প্রমাণ করাইছিলাম। এইটা এগুলো আমি করাইছি, এর বাইরে আমি তেমন কিছু করাইনি। কিন্তু এই রিলেটেড ওই শিটগুলোতে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা পারবেন বা তুলনামূলক অনেক ইজি, আর যেগুলো ইজি না সেগুলো একটু কিছু প্রশ্ন, কয়েকটা প্রশ্ন আমি করাই নাই, সেগুলো হলো অতিরিক্ত ক্রিটিক্যাল বিদায় আমি টোটাল টপিকটা যেগুলো খুব গুরুত্বপূর্ণ বা প্রমাণ আকারে আসে 10 নাম্বার বা 12 নাম্বারের জন্য প্রশ্ন হিসেবে আসে, ওগুলো আগে করাই দেওয়ার পর ওই 3 মার্ক বা 4 মার্কের যে প্রশ্নগুলো আমি করাই নাই সেগুলো পরবর্তী আমি রিপ্লেস করে দিব আবার একদম শেষের দিকে। টোটাল সবকিছু করানোর পর, গুরুত্বপূর্ণ সবকিছু করানোর পর যে প্রশ্নগুলো বাদ গেছে সেগুলো আমি আবার রিপিট করে দিব। ঠিক আছে? আর কোনো কিছু এটাতে প্রশ্ন কিন্তু বেশি নাই, প্রশ্ন কিন্তু খুবই কম। আমার ফিজিক্স আর কি, ফিজিক্সের প্রশ্ন খুবই কম। যেমন ধরেন এবার ফিজিক্স থেকে এখান থেকে আসতে এই প্রশ্নটা, এবার প্রশ্ন আসছে এটা, এবার শিক্ষায় মেবি 14 মার্কের মতো আসছে না, 14 মার্ক বা 12 মার্কের মতো। Prove that monoatomic gas of the volume gamma the ratio of the acidic heat 5/3 7/5 এবং 4/3, এটা প্রুভ করতে বলছিল আর কি। এবারে ফিজিক্স পরীক্ষায় একদম আমার শুরু করতে পারে। আপনারা প্রথম ওই প্রমাণটাতে কারো কোনো স্পেসিফিক কোনো জায়গায় কোনো অংশে যদি সমস্যা থাকে সেটা বলেন।
কারণ ওইটা যদি বুঝতে পারেন আপনার অনেকগুলো প্রশ্ন আপনারা বুঝতে পারবেন। ভাইয়া আমি ব্যক্তিগতভাবে ওই প্রুফ গুলো আমার আরেকটু দেখতে হবে, তারপরে আমি প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে করব। আচ্ছা, তাহলে দেখার নাই কত ক্লাস থেকে না? প্রুফ গুলো নিজে প্র্যাকটিস করি নাই ভাইয়া, সত্য কথা বলতে আমি প্রুফ গুলো না, নিজে প্র্যাকটিস এটা করি নাই, practice আমি করতে হবে দেখে না। সমস্যাটা আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো অংশের সমস্যা থাকলে বলেন, আমি ওইটা একটু করি। এখানে অনেকে দেখি রেসপন্স করতেছে না। স্যার আমি কালকের ওইটা করিনি, একটু কোনো বুঝতে। প্রমাণটা কি করেন নাই? হ্যাঁ আচ্ছা, পুরো সামারি করে দিই, যত পারে সামারি করে দিই। সম্ভবত আমাদের যে প্রমাণটা বের করতে বলছিল, এই প্রমাণটা খুবই গুরুত্ব, কারণ এটা ভালো অন্যগুলো পাবে। আমি অন্যটা করে ফেলতাম আর কি। যেটা করতে হবে, যে প্রশ্নটা চাইছে সেটা হলো, আমরা যখন কোনো গ্যাস কোন একটা ভেসেলে বা কন্টেনারে রাখবো, ওখানকার কণাগুলা কি মুভমেন্ট করবে, এগুলো কি করবে, ওয়ালে গিয়ে আমার ধাক্কা দিবে, ওয়ালে গিয়ে ধাক্কা খাবে। এই মলিকিউল গুলা মুভমেন্টের কারণে, ওয়ালে ধাক্কা খাওয়ার কারণে যে ওয়ালে কি পরিমাণ প্রেসার করবে, সেই প্রেসারটা আমাকে বের করতে হবে, সেটা হলো পি। ওয়ালে প্রয়োগকৃত প্রেসারের পরিমাণ ডিউ টু পারফেক্ট প্রেস, পারফেক্ট গ্যাসের জন্য কি যে গ্যাসটা রাখবে সেটা গ্যাস কারণে ওয়ালে যে প্রেসারটা পড়বে, সেই প্রেসারের প্রমাণটা আমাকে কি পরিমাণ প্রেসার করবে সেটা আমাকে বের করতে হবে। এই প্রমাণটা মূলত এটা প্রেসারের পরিমাণ। তাহলে এইটা যদি আমরা প্রশ্নটা যদি আমাদের করে, তাহলে হয়তো এটা বলতে এইভাবে বলতে পারে, অথবা P equal to 1/3 mc square divided by b। এখানে 1/3 তো 1/3, b টা হলো আমার বলিয়ম, এই b টা হলো আমার বলিয়ম, m টা হলো আমার টোটাল মাস। টোটাল মাস আমি যে গ্যাসগুলো রাখবো ওই গ্যাসের টোটাল কি ভরের পরিমাণ, বর টোটাল বলের পরিমাণ। তাহলে ওখানে আমরা এই m equal to আমরা দুইটা জিনিস লিখতে পারি। m টা কিভাবে আমরা প্রমাণের ক্ষেত্রে নিয়েছিলাম, এটা হলো ছোট হাতের m এবং n এর মাধ্যমে, এই n এর মাধ্যমে, এই n হলো নাম্বার অফ মলিকিউল ইন দা কন্টেইনার, টোটাল মলিকিউলের সংখ্যা, কন্টেইনারে টোটাল মলিকিউলের সংখ্যা। আর ছোট হাতের মাস অফ একটা মলিকিউলের, তাহলে প্রত্যেকটা মলিকিউলের বল যদি m হয়, টোটাল কি নাম্বার অফ মলিকিউলের সংখ্যা দিয়ে কি আমি বড় হাতের m ইকুয়াল কি, বড় হাতের m কি ছিল আমার টোটাল গ্যাসের ভর। তাহলে কি n m ইকুয়াল টু আমি m লিখতে পারি না, ছোট হাতের m এবং m ইকুয়াল বড় হাতের m, বড় হাতের m মিন্স কি টোটাল, আর m টা হলো নাম্বার অফ মলিকিউল ইন দা কন্টেইনার, আর m টা হলো মাস অফ ইচ মলিকিউল। এখন কি m ইকুয়াল টু আমি কি লিখতে পারি, আমি যদি একটু এখানে লিখি, এটা কি লিখা যায়? তাহলে একটু রেসপন্স করেন, রেসপন্স করতে আমার বোঝাতে ভালো লাগবে, কারণ আমি কোন জায়গায় অন্ধকার বোঝাচ্ছি মনে হয় আমার কাছে, সব বন্ধ করা আছে, এখন এরপরে আমি মানে আজগবি করতেছি আর কি, বিষয়টা এরকম। তাহলে কি m ইকুয়াল টু আমার কি ছোট হাতের m ইনটু n, m টা আমার কি ছিল, এটা হলো টোটাল কি মাস অফ ইচ মলিকিউল, টোটাল মলিকিউল সংখ্যা, দুইটা গুণ করলে আমি কি পাই, কি টোটাল বলের পরিমাণটা পাই। আচ্ছা, তাহলে m টা গেলে কেন প্রমাণের ক্ষেত্রে c স্কয়ার, c স্কয়ার মিন্স এটা হলো আমাদের এভারেজ ভেলোসিটি, c স্কয়ার মিন্স কি আমাদের এভারেজ ভেলোসিটি, c স্কয়ার মানে টোটাল যতগুলা মলিকিউল আছে ওই মলিকিউলের কি রেজাল্টেন্ট এভারেজ ভেলোসিটি। এখানে এই একটা কথা যুক্ত করতে, এটা হলো রেজাল্টেন্ট মানে সবগুলা লব্ধি ভেলোসিটির
সবগুলা কি মলিকুলের লব্ধি ভেলোসিটির কি এভারেজটা থিটা। তো এখানে আমরা যখন প্রমাণ করছিলাম তখন এইভাবে করছিলাম, আমরা প্রথমত বের করছিলাম কি, আমি ক্লাসে যা করেছে তার চেয়ে একটু উল্টা পিছন দিক থেকে আসতেছে, প্রমাণে কি কি চাইছে সেগুলোর আগে একটু পরিচয় করে দিচ্ছে আর কি। জি ছিলাম সিটা কি আমাদের কি আপনার টোটাল ভেলোসিটি কি, তো ওখানে আমরা প্রথম যেটা করছিলাম, প্রথমে প্রমাণের ক্ষেত্রে একটা ফ্রি পার্টিকেল কনসিডার করছিলাম, ফ্রি পার্টিকেল ধরে ওটা কি ওই পার্টিকেল বা ওই মলিকিউলের ভেলোসিটি ধরছিলাম কত, c1। ঠিক আছে, একটা মলিকিউল কনসিডার করছি যেটার নাম হলো ফি মলিকিউল। এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, এটা আবার ফ্যাশন না। আমি ওই যে ফি ফ্যাশনটা ধরে নিয়েছি, এই ফ্যাশন আর এই ফ্যাশন, এইটা ফ্যাশন না, ওইটা আবার একসাথে করে ফেলিয়েন না, এটা একটা নাম। আমি এটা বাদই দিলাম, এটাকে আমি কি এক্স ধরে নিলাম, এটা এক্স তো এখানে ইউজ করছিলাম মনে হয়, এটাকে আমি ও ধরে নিলাম। ঠিক আছে, এই মলিকিউলের নাম হলো আমার কি ও, ওইটার কি, তাহলে এই মলিকিউলগুলো কি করবে, যখন হিটটা পাবে ও র্যান্ডমলি কি চারিদিকে ঘোরাঘুরি করবে, র্যান্ডমলি চারিদিকে ঘোরাঘুরি করবে মিন্স কি এক বরাবর যাইতে পারে, ওয়াই বরাবর যাইতে পারে, জেড বরাবর যাইতে পারে। ও তো আর এইভাবে যাবে না একদম হিসাবে এক্স বরাবর এক্স অ্যাক্সিস বরাবর ডাইরেক্ট সমান্তরালে যাবে না। ও কি করবে কি এইভাবে 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 কি মুভমেন্ট করবে, মানে র্যান্ডমলি যে কোনো দিকে মুভমেন্ট করবে। এখন যে কোনো দিকে যখন মুভমেন্ট করবে তখন ওই সবগুলা মুভমেন্টকে আমরা কি করব, তিনটা অংশে ভাগ করে নিব। একটা এক্স বরাবর উপাংশ, একটা কি ওয়াই বরাবর উপাংশ, যেটা উপরের দিকে যাবে সেটা ওয়াই বরাবর, এবং আরেকটা কি যেটা অংশে ভাগ করে নিব, যেটাতে আমরা করছিলাম প্রমাণের ক্ষেত্রে c1 ইকুয়াল টু কি x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস z1। এটাকে আরেকটু সুন্দর করেছিলাম, যেহেতু আমি x বরাবর ইউ ধরে নিয়েছিলাম, তাহলে কি u1 স্কয়ার প্লাস w1 স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু, এইভাবে ধরছিলাম আর কি। এগুলো হলো প্রত্যেকটা একটা ভেলোসিটি, ওই কি কোন পার্টিকেলের, ও পার্টিকেলের। তাহলে এখানে এগুলো x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, z অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। এগুলা স্কয়ার কেন ধরা হয়? আপনি সামুদ্রিকের ফিজিক্সের একটা কি আপনার দুইটা বাহু দেওয়া থাকলে সামুদ্রিকের লব্ধির মানটা বের করতে নেন, একটা প্রমাণ ছিল, আর 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 ইকুয়াল টু একটা মান বের করছিলেন এরকম। জি স্যার। ওখানে একটু দেখি, এটা সিস্টেম এরকম, লব্ধি বের করার জন্য ফর্মুলা হলো এটা, একটা ফর্মুলা কি, এটাকে আপনার পিথাগোরাসের না কিসের ফর্মুলা বলে, পিথাগোরাসের ফর্মুলা এটা। x y দিয়া থাকলে লব্ধি বের করার জন্য x স্কয়ার প্লাস r স্কয়ার ইকুয়াল টু প্লাস স্কয়ার ধরি। ওকে, আমরা ফর্মুলা দিলাম, এই দেখতে অনেকটা এরকম, fx স্কয়ার প্লাস fy স্কয়ার প্লাস fy cos থিটা, এইভাবে করছিলাম আর কি। এটা কি আপনার ডিরেকশন বের করতে গেলে ওই cos থিটাটা চলে যায়, কারণ এখানে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি কারণে cos 90 ডিগ্রির মান হলো 0, সুতরাং fx স্কয়ার fy স্কয়ার থাকে। আচ্ছা, ওই সূত্রে আসা কি, তো কোনো কিছু যখন কি আপনি লব্ধি বের করবেন তিনটা উপাংশ, তখন এটা আর দুটো উপাংশ থাকে x স্কয়ার y স্কয়ার হবে। ওটা একটু মাথায় রাখেন। এগুলা মেকানিক্সের ক্ষেত্রে যারা সিভিল বা মেকানিক্যাল আছেন তারা মেকানিক্সের ক্ষেত্রে ফাঁকা টুতে এগুলা ছাড়া অঙ্ক করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, তাহলে c1 is x স্কয়ার কি x1 y1 z1 y তাহলে এইরকম কি একটা মলিকিউলার ভেলোসিটি, এই আরো ভেলোসিটি c1 c2 c3 c4 এবং ডট ডট cn, ঠিক আছে। এগুলো হলো মলিকিউলার কি, এখন যদি আমি সবগুলা ভেলোসিটি কি বের করি, অ্যাভারেজ ভেলোসিটি বের করি,
লাগবে C1 স্কয়ার সরি S1 এটা রাইট আচ্ছা আমি স্কয়ারটা বাদ দিলাম এখন আমি যদি কি করি এভারেজ ভেলোসিটি বের করি সবগুলা তাহলে আমাকে প্রথমত কি করতে হবে সবগুলা ভেলোসিটি কি যোগ করতে হবে C1 C2 C3 C4 প্লাস C5 Cn ঠিক আছে এটা ছিল C1 C2 C3 C4 C5 C6 Cn পর্যন্ত আমি যদি এই সবগুলা ভেলোসিটির এভারেজ ভেলোসিটি বের করি তাহলে আমাকে কি টোটাল কি মলিকিউলের সংখ্যা মানে টোটাল কি পরিমাণ ভেলোসিটি ছিল n পর্যন্ত না এখানে কি n দ্বারা ভাগ করে দিতে হবে না এটাকে আমরা সি এভারেজ ভেলোসিটি বলতে পারি এখানেও আমরা সেম কাজ করছিলাম এখানে আমাদের মনে যে সিটা আছে সেটা হলো এভারেজ ভেলোসিটি এটাকে সি বা অথবা সি হিসেবে লিখতে আর কি সবগুলা ভেলোসিটির সবগুলা মলিকিউলের এভারেজ ভেলোসিটি এখানে এটা আমি ভাগ করে দিলাম এভারেজ ভেলোসিটি সবগুলা মলিকিউলের এবং এটা কিভাবে বের করছিলাম প্রত্যেকটা মলিকিউলের ভেলোসিটি বের করছি আগে এবং সবগুলা মলিকিউল ভেলোসিটি যোগ করে টোটালের সংখ্যা দ্বারা ভাগ করে দিতে আমি কি পাইছিলাম ভেলোসিটি পাইছিলাম আর এখানে বিটা হলো আমার কি ভলিউমটা আমরা কিভাবে করছিলাম ভলিউমটা এখানে আমার দেখি এটা কি একটা ঘনবস্তুর কিউবিক ব্যাসার্ধ বলছিলাম প্রত্যেকটা বাহুর দূরত্ব কি সেম প্রত্যেকটা দূরত্ব এল না প্রস্থতা উচ্চতা যদি এল হয় তাহলে এটার ভলিউম কি এরিয়া হবে এল স্কয়ার আর ভলিউম হবে এল কিউ যেখানে আমরা এল কিউ পাইছিলাম সেখানে কি ভলিউম লিখছিলাম আর যখন আমরা কি ফ্যাশন কি ফোর্স থেকে আমরা প্রথমে x বের করছিলাম এরপর কি p বের করছিলাম যখন fx বের করছি তখন আমরা পাইছিলাম l into u 1 স্কয়ার এরকম একটা ইকুয়েশন পাইছিলাম আমরা ml u1 স্কয়ার এটাই মেবি আর এখান থেকে আমরা যখন কি ফ্যাশনে নিয়ে গেছিলাম তখন কি fx ডিভাইড বাই l স্কয়ার দ্বারা ভাগ করেছিলাম এই একসাথে কি fx এর মান যখন এখানে বসাইছিলাম fx m l into u1 স্কয়ার আর কি এরিয়ার মান যদি বসাই l স্কয়ার বসাই দিলাম তাহলে এই l এবং এই l নিয়ে তখন আমরা কি লিখলাম l ভলিউম করছিলাম আমরা ঠিক আছে জি স্যার আচ্ছা এরপরে আর কি আছে এখানে আচ্ছা ডেনসিটি এই 1 টা হলো আমার কি ডেনসিটি ছিল এটা কি রো এটা এই পি না এটা হলো রো হবে আমাদের তাহলে এখান থেকে এখানে লেখা এইটা একই কথা কারণ আমরা কি m/b = রো জানি আমরা যখন ফ্লুইড করছিলাম তখন ফ্লুইডে একটা কি ফর্মুলা ছিল তিন কি ডেনসিটি কয় ধরনের আছে দুইটা ডেনসিটি আমরা করছিলাম একটা হলো কি মাস ডেনসিটি আর একটা কি ডেনসিটি মনে আছে আচ্ছা মাস ডেনসিটি ওয়েট ডেনসিটি আমি বিষয়টা একটু করে একটু দেখাই দিই এটা হয়তো আপনাদের পুরো কাজে লাগবে বেসিকগুলো কি ডেনসিটি ইকুয়াল টু কি কেজি পার এটার একক হলো কেজি পার মিটার কিউব ওয়েট ডেনসিটির একক করছিলাম আমরা মিটার কিউব একটা কাজ করলাম যদিও এটা আমরা এখন ফিজিক্সে দরকার নেই কিন্তু ওখানে দরকার হতে পারে এটা হলো স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেনসিটি এটা কি লিকুইড ডেনসিটি ডিভাইড বাই ওয়াটার ডেনসিটি এই ওয়াটারের ডেনসিটির সঙ্গে এই লিকুইডের ডেনসিটিকে তুলনা করা হয় বিধায় এটাকে কি বলে আপেক্ষিক গুরুত্ব কি স্পেসিফিক গ্র্যাভিটি অথবা আপনার কি রিলেটিভ ডেনসিটি বলি আমরা এটার আরেকটা ফর্মুলা আছে কি লিকুইডের ওয়েট ডেনসিটি ডিভাইড বাই ওয়াটারের কি ওয়েট ডেনসিটি এখন আমরা এটা যেখানে বলছিলাম সেটা হলো এই জিনিসটা একটু দেখেন এখানে এককটা হলো কি কেজি আর একটা হলো কি মিটার কিউব ইজ ভলিউম এটাকে যদি একটু আর একটু সহজ করে লিখি
কি বল বাই বি। সুতরাং এটাকে আমরা রো বলি। এম বাই বিটাকে কি বলি? বিটা হয় কি এলকিউর একক, আর এমটা হলো কেজির একক। কি রো। ওখান থেকে আমরা এই সমানের ক্ষেত্রে যখন দেখছিলাম এই 1/2 কি রো, এই রোটা 1/3 রো সি স্কয়ার ইকুয়াল টু কি আমরা 1/3 রো সি স্কয়ার করছিলাম। এইটা একটু ভিন্ন, এটার জন্য আমাদের একটু শিখতে যাইতে হবে। এখানে দেখেন এই অংশটা আমি একটু কোডিং করাই নাই। 1/3 রো সি স্কয়ার ইকুয়াল টু কি আমরা এটা করছিলাম। এখন এখানে যে জিনিসটা এই m বাই b ইকুয়াল টু কি ডেনসিটি অফ গ্যাস, এটা সুন্দর করে এখানে দিয়ে আছে। এরপর আমরা এখানে যেটা দেখছি কি 2/3 e, এখানে দেখেন হাফ রো স্কয়ার ইকুয়াল টু কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম। আমরা কাইনেটিক এনার্জির মূল ফর্মুলা কি কেউ কি বলতে পারবেন? কাইনেটিক এনার্জির ফর্মুলা বুঝে মনে নাই এখন। কাইনেটিক এনার্জির ফর্মুলা মনে তো থাকার কথা। হিন্টস দিলে মনে আসবে হয়তো। এখান থেকে দেখে বোঝা যায়। আচ্ছা একটু মনে করার চেষ্টা করে দিতে পারবেন আশা করি। হাফ এমবি স্কয়ার। আপনি এতক্ষণ বসেছিলেন না? এটা নাহলে কাইনেটিক এনার্জির মূল ফর্মুলা হলো হাফ এম বি স্কয়ার। ঠিক আছে, এখানে যেটা দিছে কি হাফ রো সি স্কয়ার, একই কথা। এখানে আবার পাশে বলে দিছে কি কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম। এই কথাটা যদি উল্লেখ না থাকতো এটা কি হতো তাহলে হাফ এম বি স্কয়ারই হতো। এখান থেকে এখানে বিষয়টা আসছে কি রকম সেটা যদি আমি একটু এখানে লিখি। আমার কি কাইনেটিক এনার্জির ফর্মুলা কত? হাফ এম বি স্কয়ার, এটাই আমার মূল ফর্মুলা। এখানে কি বি স্কয়ার মিন্স কি এটা ভলিউম স্কয়ার, এটা হলো ভেলোসিটি স্কয়ার। এখানে আমাদের এই সমান ক্ষেত্রে এটা যেটা লিখি সেটা হলো সি স্কয়ার, এটা গেলাম। ঠিক আছে, এম এর জায়গায় কি হয়ে গেল? এখানে রো হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা কি এখানে বলি কি রো মিন্স কি আমার এম বাই m by b c স্কয়ার এখানে এই জিনিসটাকে কি এই রোটাকে এখানে দিতে কিলো, এটাকে কি রো দিছে। রো মিন্স কি m by b। এখানে দেখেন এমটাকে যখন আমি কি ভলিউম দ্বারা ভাগ করেছি তোকে, তখন কি আপনি নিচে যেটা দিয়ে ভাগ করে দিবেন তাহলে এটা বলবেন কি ওটার প্রতি একক। আমরা যদি ভেলোসিটি দুই ধরি নরমালি কি দূরত্বের একক কি দূর সরণের একক হলো আমাদের কি মিটার। যখন আমরা এখানে কি ফাঁসা দিয়ে এখানে কি সেকেন্ড সময় ভাগ করে দিই, টাইম দিয়ে ভাগ করে দিই, তখন কি মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। বিষয়টা কি যেহেতু টাইম দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে কি তখন এটা প্রতি সেকেন্ডে চলে যাবে, প্রতি একক সময়ে বা প্রতি সেকেন্ডে। এখন যখন এখানে এমটাকে যখন আমরা বি দ্বারা ভাগ করে দিচ্ছি তাহলে প্রতি একক ভলিউমে চলে যাবে, প্রতি একক ভলিউমে। প্রতি একক ভলিউম যে কথা আমার ডেনসিটি একই কথা। এই জন্য এখানে আমার কি এম না দিয়ে রো দিছে, বাট পাশে লিখে দিতে কি পার ইউনিট ভলিউম, মানে প্রতি একক ভলিউমে, মানে ভলিউম দ্বারা আমাকে কি ভাগ করে দিছে। তখন এই অংশটা কি আমার এই ভলিউম দ্বারা ভাগ করিয়ে এটাকে আমি ডেনসিটি দিয়েছি,
এটা কি কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, যদি ভলিউম দ্বারা ভাগ করে দিয়েছে বিধায় পার ইউনিট লিখতে পারছে। যদি এটা না লিখতো তাহলে এখানে আমাকে এম দিতে হতো, ঠিক আছে। 2/3 হাফ, এখানে কি হাফটা মিলানোর জন্য এখানে উপরে একটা 2 নিচে, নিচে একটা 2 নিচে, 2 কাটা গেলে আগের লাইনে চলে আসে, এই লাইনে চলে আসে। তাহলে 2/3 হাফ রো সি স্কয়ার, এই হাফ রো সি স্কয়ার ইকুয়াল টু আমার কি কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, এটা আমার প্রুফ আর কি। এখন এই যদি ফর্মানে যদি আমি প্রথম থেকে আসি, এখানে যা যা বলছে প্রত্যেকটার সাথে আমি একটু পরিচয় করা দিলাম আর কি। আচ্ছা, এখানে তাহলে প্রথমত কি করছিল, আমাদের একটা কিউবিক ভেসেল বা কন্টেনার ধরে নিয়েছিল, এটার কি প্রত্যেকটা সাইড এল এবং কি ভলিউম অফ কি এল কিউ, ওটার কন্টেনারে কি গ্যাসের ভলিউমটা কত এল কিউ, এন্ড নাম্বার অফ মলিকিউল ইন দ্য কন্টেনার, এমটা হলো কি প্রতি একক মলিকিউলের ভরের পরিমাণ। এখানে আমরা প্রথমত ধরে নিয়েছিলাম কি একটা কনসিডার করে একটা পার্টিকেল ফ্রি ইন র্যান্ডম ডিরেকশন, যেমন ডিরেকশনে কি উইথ ভেলোসিটি c1 ভেলোসিটির সহিত যে কোনো ডিরেকশনে একটা কি পার্টিকেলটা মুভমেন্ট করতেছে। এখন যে কোনো ডিরেকশন যেগুলো করতেছে, তাহলে এটাকে যদি আমি সলভ করতে যাই বা এটার ডাটাটা কি রেজাল্টেন্ট মানটা যদি বের করতে যাই, রেজাল্টেন্ট মানে কি ওই আপনার লব্ধি মান যদি বের করতে চাই c1 টা, তাহলে আমাকে এটা করতে হবে, এটা কি এক্স ওয়াই জেড কম্পোনেন্টের তিনটা অংশে ভাগ করতে হবে। র্যান্ডম ডিরেকশন থেকে তিনটা ডিরেকশনে আমাকে ভাগ করতে হবে, এক্স বরাবর, ওয়াই বরাবর, জেড বরাবর ভেলোসিটি বের করতে হবে। তাহলে এক্স বরাবর ভেলোসিটি হলো u1, বি ওয়াই বরাবর ভেলোসিটি v1, জেড বরাবর ভেলোসিটি w1, ঠিক আছে। এখন এখানে এই তো আমার তাহলে কি তিনটা অ্যাক্সিসের যদি ভেলোসিটি আমরা বের করতে পারি, তখন আমরা লিখতে পারবো কি c1 স্কয়ার ইকুয়াল টু u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার, ঠিক আছে। এখন যেটা করছে কি, এখন আমাকে সবগুলা ভেলোসিটি তো আমি x y z তিনটে কম্পোনেন্ট আছে, আমি x বরাবর একটা বের করব, অন্যগুলো অটোমেটিক আমি কি সিমিলারলি দিয়ে লিখে ফেলবো। এখন x বরাবর কি অ্যাক্সিস এর যদি আমি কি ভেলোসিটি যদি বা ফ্যাশন যদি বের করতে চাই, আমাকে যেটা করতে হবে কি প্রথমে ভরবেগের পরিবর্তনটা করতে হবে, বের করতে হবে। এখানে তিনটা অংশ আছে, ভরবেগের পরিবর্তন বের করতে হবে পার সেকেন্ডে, চেঞ্জিং মোমেন্টাম ইন কি 1 সেকেন্ড, আর কিছু নেই। এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। এই দুটো জিনিস আমাকে যদি বের করতে হয়, আমাকে প্রথমত বের করতে হবে মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন বিফোর স্ট্রাইক, মানে একটা মলিকিউল ওয়ালে ধাক্কা খাওয়ার আগে, ওয়ালে ধাক্কা খাওয়ার আগে ভরবেগের পরিবর্তন, ভর ইনটু ব্যাক, তাহলে ভর হলো কি m আর ব্যাকটা হলো u1, মিন্স এক বরাবর যেহেতু কাজ করতেছে আমার u1 হবে, তাহলে ভরবেগের পরিবর্তন m u1। এখন মোমেন্টাম অফ দা মলিকিউল বিফোর স্ট্রাইক, পরে ভরবেগের পরিবর্তন কত মাইনাস m u1, ভরবেগের পরিবর্তন মানে কি ধাক্কা খাওয়ার পরে, তাহলে এটা যেহেতু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, এইজন্য আমরা কি লিখতে পারছি এখানে m u1 লিখছি আমরা, ঠিক আছে। তো চেঞ্জিং মোমেন্টাম ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু কি আগেরটা প্লাস মাইনাস পরেরটা ভরবেগের পরিবর্তন, মাইনাস মাইনাস প্লাস হওয়ার কারণে 2m u1, তো চেঞ্জিং মোমেন্টাম ইকুয়াল টু কি 2m u1। এখন এরপর আসতে থেকে ডিসটেন্সটা বের করছি আমরা, ডিসটেন্স ইকুয়াল আমরা কি জানি ভেলোসিটি ইনটু টাইম, ডিসটেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম, তাহলে টাইম ইকুয়াল টু কত 2l ডিভাইড বাই u1। এখানে 2l হওয়ার কারণ হলো ধাক্কা খাইছে, আবার ধাক্কা খেয়ে চলে আসছে, তাহলে কি l দূরত্ব দুইবার অতিক্রম করছে, সেজন্য 2l, আর ভেলোসিটি তো যেহেতু x বরাবর কাজ করতেছে সেজন্য আমাদের কি u1, তাহলে টাইম ইকুয়াল টু 2l ডিভাইড বাই u1। নাম্বার অফ ইমপ্যাক্ট পার সেকেন্ড, নাম্বার অফ ইমপ্যাক্ট পার সেকেন্ড, তাহলে আমার কি একটা ইমপ্যাক্টের জন্য একটা কি আমাকে এই পরিমাণ সময় দরকার হয়, এই পরিমাণ 2l ডিভাইড বাই u1, তাহলে একটা 1 সেকেন্ডে কতগুলো ইমপ্যাক্ট পেতে পারে, তাহলে আমাকে এক সংখ্যা দিয়ে এই টাইমটাকে ভাগ করে দিতে হবে। টাইম কি করব আমি 1 সেকেন্ডকে যখন টাইম দ্বারা ভাগ করে দিব, তো প্রতি সেকেন্ডে ইমপ্যাক্টের পরিমাণটা আমি পাবো, ঠিক আছে। এবং চেঞ্জ ইন মোমেন্টাম প্রোডিউস ইন 1 সেকেন্ড, এটা হলো কি প্রতি সেকেন্ডে ভরবেগের আপনার ইমপ্যাক্টের সংখ্যা, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম প্রোডিউস হয় ইন 1 সেকেন্ড,
তাহলে 1 সেকেন্ডে কি পরিমাণ ভরবেগের পরিবর্তন হয়? সুতরাং আমি যেহেতু কি 1 সেকেন্ডে ইমপ্যাক্টের সংখ্যা বের করতে পারছি, আমি কি ভরবেগের পরিবর্তনটাও বের করতে পারবো। তাহলে 2m u1 into u1 divided by 12। সুতরাং ভরবেগের পরিবর্তন ইন 1 সেকেন্ড ইকুয়াল টু কি তাহলে m u1 স্কয়ার ডিভাইড বাই কি l। এটা হলো ভরবেগের পরিবর্তন, এটা একটা ফোর্স। তাহলে the force effect due to the impact of all n molecule in 1 second। এটা হলো একটা মলিকিউলের জন্য, এটা হলো একটা মলিকিউলের জন্য আমাদের, এটা হলো একটা মলিকিউলের জন্য, মানে কি fx বরাবর টোটাল n মলিকিউলের জন্য আমাদের কি কি মানটা হবে কি m l ডিভাইড বাই u1 স্কয়ার u2 স্কয়ার u3 স্কয়ার ডট ডট প্লাস un স্কয়ার টোটাল মলিকিউলের জন্য। তাহলে আমি যদি প্রেসারটা বের করি তাহলে কি প্রেসার ইকুয়াল টু আমরা কি জানি ফোর্স বাই কি এরিয়া। তাহলে কি এখানে এই ফোর্সটা ধরলাম, এই ফোর্সটা দিয়ে এটাকে যদি আমি কি করলাম l স্কয়ার মিন্স কি এরিয়া দ্বারা ভাগ করে দিয়েছি, তখন কি প্রেসারটা পেয়ে গেছি। এখন এই প্রেসারটা যখন পেয়ে গেছি তাহলে m l কিউ u1 u2 u3 un স্কয়ার। সিমিলারলি fx fy fz যদি বের করি, আমি এটাকে তিনটাকে কি যোগ করলাম আর কি, এগুলো যোগ বিয়োগ আর কিছু নেই। এখন আপনারা এই ক্যালকুলেশন গুলো একটু দেখবেন, নিজেরা করবেন, এগুলো আমি যত করে কাজ হবে না, নিজেরা দেখে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন। আমার যতটুকু দরকার আমি চেষ্টা করছি এটা করাই দেওয়ার জন্য। আগামী ক্লাসে এটারও যে কোনো লাইনে যদি ক্যালকুলেশনের সমস্যা থাকে সেটা আপনারা একটু আমাকে বলবেন, আমি ওটা আর একটু ক্লিয়ার করে দিব। ঠিক আছে, পারা যাবে তো? এটা কি মোটামুটি ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এর পরের প্রশ্নে যাই। আচ্ছা, যদি প্রথম প্রশ্নটা যদি পারা যায়, প্রথম প্রশ্নটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অন্য প্রশ্নগুলো পারবেন। এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা প্রশ্নের আনসার একটাই। প্রশ্নগুলো যেভাবে যেভাবে আসতে পারে সবগুলো এখানে তুলে দিয়া করে যে কোনোটা দিতে পারে এখান থেকে, কিন্তু আনসার হবে একটাই। এখানে মূল প্রশ্নটা হলো আমাকে কাইনেটিক এনার্জি এবং টেম্পারেচারের রিলেশনটা, আমাকে যদি কোনো প্রশ্ন যদি বলে টেম্পারেচার কি এবং কাইনেটিক এনার্জির মূল রিলেশনটা কি যদি বলে, অথবা আমাকে যদি সি স্কয়ার ইকুয়াল টু রুট ওভার সি টি ডিভাইড বাই এম এই ফর্মানটা বের করতে বলে, অথবা টেম্পারেচার এবং কাইনেটিক এনার্জির যে রিলেশনটা আছে সেই রিলেশনটা যদি বের করতে বলে, তাহলে কি সবগুলার আনসার হবে কি একটাই। প্রশ্নগুলো দেখেন, টেম্পারেচার কি interpretation of temperature according to the kinetic theory of gas, physical concept of temperature on the basis of kinetic theory, interpret the temperature and pressure according to the kinetic theory of gas, so that the kinetic theory of the main kinetic energy translation কি half equal to 3/2 kT, এটা প্রুভ করতে হবে। এখানে k হলো বোলটজম্যান কনস্ট্যান্ট, অথবা c equal to root over 3 kT divided by m। সবগুলো মূলত আমাকে যখন টেম্পারেচার এবং প্রেসারের রিলেশনটা বের করতে গিয়ে কাইনেটিক এনার্জির রিলেশনটা বের করতে বলবে, আমাকে কি এই ফর্মাটটাই করতে হবে আর কি। প্রশ্নটা একটু আপনারা দেখেন, রাতের পিডিএফটা ডাউনলোড করছেন, পিডিএফটা আমি যে শীটটা দিয়েছি ওটার এই প্রশ্নটা একটু দেখেন। এখানে মূলত প্রশ্নটাই, আনসারটা আপনারা পারবেন, আমি আনসারটা একটু করে দেখাই দিব, এটা পুরোটা করাই দিব না। প্রশ্নটা একটু পরে দেখেন।
আনসার সারাক্ষণ দেখতে বললো, দেখা শেষ হবে না। আচ্ছা, এখানে একটু দেখেন, হোয়াট ইজ দা, এটা ফার্স্টটা আমি করছি না। এখানে দেখেন, তাহলে এটা যদি আমাদের আগের ফর্মাটটা যদি আপনারা পারেন তাহলে এটা অবশ্যই পারবেন। এখানে দেখেন কাইনেটিক কি ইন্টারপ্রিটেশন অফ দা টেম্পারেচার, কি টেম্পারেচার হবে from the kinetic theory of gas P equal to 1/3 rho C square। এটা তো আমরা আগে দেখছি না, P equal to কি 1/3 rho C square, এটা আগের এই ফর্ম থেকে আমরা দেখছি। এই তো জি স্যার। কাইনেটিক থিওরাম কি ফর্মটা হলো এটা। তাহলে P equal to যদি 1/3, তাহলে P equal to 1/3 m/b C square আমরা লিখতে পারি। rho equal to কি আমরা জানি কি m/b into C square। এখন এই বিটা যখন আমরা কি করব, এদিকে নিয়ে আসবো, বিটা যখন এদিকে নিয়ে আসবো তখন কি PB equal to 1/3 m C square আমরা লিখতে পারি। তাহলে PB equal to কি 1/3 m C square, P equal to 1/3 m C square equal to কি এক নাম্বার ইকুয়েশন। কনসিডার করি 1 গ্রাম molecule of gas at a temperature T, at a temperature T। তাহলে কি 1 গ্রাম মলিকিউলের জন্য আদর্শ গ্যাসের কি ইকুয়েশনটা হলো PV equal to কি RT 1 গ্রামের জন্য, মানে কি এখানে mRT দিতে হবে। যেহেতু 1 গ্রাম বলে দিতে, তাহলে আমাদের কি এখানে mটা না দিলেও চলে, আর m ধরলেও কি আমাকে 1 ধরতে হবে আর কি। তাহলে PV equal to কি RT আমরা জানি। তাহলে PV equal to RT হয়, এখানে PV equal to কি 1/3 m C square হয় 1 নাম্বার ইকুয়েশন, এবং 2 নাম্বার ইকুয়েশন যদি কি আমরা কি ইকুয়াল করি, 1 নাম্বার এবং 2 নাম্বার যদি কি করি ইকুয়াল করি 1/3 m C square equal to কি RT, এটা আমরা লিখতে পারি। 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা কি ইকুয়াল করি, তাহলে কি 1/3 m C square equal to RT আমরা লিখতে পারি। এখানে যেটা করছে কি, এখন RT তো লিখছি, ঠিক আছে। এখানে আমরা কি 1/3 আমার ছিল, আমি কি করলাম এখানে উভয় পক্ষে কি 2 3 দ্বারা কি গুণ করি, p/2 দ্বারা আমি কি উভয় পক্ষে কি গুণ করলাম, গুণ করলাম। কেন করছি সেটা আমরা পরে 2 3 দিয়ে গুণ করতে হবে। এদিকেও 2 3 আছে, এদিকেও 2 3 আছে। কেন করছি সেটা আমি পরের লাইনে আসলে বুঝতে পারবো। উভয় পক্ষে এদিকেও 3/2 এদিকেও 3/2 গুণ করলাম। কেন করছি, এখানে দেখেন আমাকে মিলাইতে হবে, এখানে কি হাফ m C square আমাকে মিলাইতে হবে, মানে হাফ m P square এর ফর্মুলাটা মিলাইতে হবে, মানে হাফটা মিলাইতে হবে। তাহলে হাফটা মিলাইতে গেলে আমাকে কি এই নিচে একটা 2 নিতে হবে, এদিকে 2 নিলে আমাকে এদিকেও 2 নিতে হবে, ঠিক আছে। আবার এই 3টা যেহেতু আছে সেটা যদি কাটতে যায় তাহলে আমাকে একটা উপরে 3 নিতে হবে, সেজন্য এখানে একটা 3 নিলাম আমি। হাফ এর জন্য 2 নিচে, আর এই 3টা কাটার জন্য আমি কি করলাম উপরে একটা 3 নিলাম। তাহলে এখান থেকে দেখেন কাটাছিটা করে হাফ m C square equal to 3/2 RT। আমাকে এদিকেরটা কি এদিকেরটা হাফ m C square মিলানোর জন্য আমি 3/2 নিয়েছি, এদিকেও 3/2 নিতে হবে। আবার যখন এই 3/2 কাটা গেলে অটোমেটিক আগের লাইনে চলে আসে, এই লাইনটা চলে আসে, ঠিক আছে। তাহলে হাফ m C square equal to 3/2 RT। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে এই অংশে? নাই। তাহলে এই অংশ দেখেন হাফ m C square, হাফ বা হাফ m এর জায়গায় আমরা কি লিখতে পারি, m লিখতে পারি না, m এর জায়গায় আমরা m লিখতে পারি। তাহলে C square দিলাম 3/2 RT লিখলাম। তাহলে এই m এর হাফ m C square equal to এই nটা যখন এদিকে নিয়ে আসলাম তাহলে RT divided by n 3/2 এটা লিখতে পারি না। nটা যদি এদিকে নিয়ে আসি
3/2 RT m, তাহলে হাফ m c স্কয়ার ইকুয়াল টু 3/2 kt। এই r বাই n এর মানটা হলো k, এটাকে আমরা বোলসম্যান কনস্ট্যান্ট বলি অনেকে। বোলসম্যান কনস্ট্যান্ট r বাই n ইকুয়াল টু কি k, অথবা কি r ইকুয়াল টু কি kn লিখতে পারি, তো k ইকুয়াল টু কি r বাই n লিখতে পারি। তাহলে কি r বাই n ইকুয়াল টু যদি k লিখি তাহলে 3/2 kt হাফ m c স্কয়ার ইকুয়াল টু 3/2 kt। এটা কি লেখা যায়? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন। জি স্যার। আচ্ছা 3/2, তাহলে এই হাফ m c স্কয়ার হলো কাইনেটিক এনার্জি, প্রপোর্শনাল টু 3/2 k হলো আমার কি কনস্ট্যান্ট। যেহেতু তাহলে এটাকে আমরা প্রপোর্শনাল নিয়ে আসলাম, সুতরাং প্রপোর্শনাল টু কি দিলাম, তাহলে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু t, তাহলে কি কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু আমি টু লিখি, তাহলে k ইজ কোর কি বোলসম্যান কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু t। এখন দেখেন কাইনেটিক এনার্জি যদি বাড়ে টেম্পারেচার বাড়বে না? জি স্যার। আবার টেম্পারেচার বাড়লে এটা বাড়বে, তাহলে একটা যদি কমে আর একটা কমবে। এই কথাটা এখানে লিখে আছে, এটা চাইলে লিখতে পারেন, লিখলে সুবিধা আর কি, এটা নিজের ভাষায় লিখতে পারেন। From this equation, above equation, the mean kinetic energy of the molecule is directly proportional to the absolute temperature of gas. When যখন the temperature of the gas এটা মিন্স কি স্যার? বোল্ট কি লিখছেন স্যার? এটা বোল্ট Boltzmann, Boltzmann, এটা হলো বোলসম্যান কনস্ট্যান্ট। বুঝি নাই স্যার। বোলসম্যান কনস্ট্যান্ট, কেটা হলো একটা কনস্ট্যান্ট, এটার একটা নাম দিতে কি বোলসম্যান কনস্ট্যান্ট, হয়তো বোলসম্যান বাইর করছে এই জন্য বোলসম্যান কনস্ট্যান্ট দিতে, ও হয়তো আবিষ্কার করছে আর কি। যখন টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার ইনক্রিজ হবে, আমার কি ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হবে। ওই টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইন্টারনাল এনার্জি কি কাইনেটিক এনার্জি কি কনস্ট্যান্ট থাকবে না আমার এখানে। এই কথাটা এখানে লিখে আছে, আপনারা চাইলে এটা ইজিলি লিখতে পারবেন, নিজের ভাষায় লিখবেন আর কি। আচ্ছা এরপরে আমার কাছে এটা হলো একটা প্রমাণ, এখানে যে প্রমাণগুলা দিয়ে আছে এই তিনটা, এইগুলার আনসার হলো এতটুকু পর্যন্ত। যদি আমাকে বলে c √3 kt /m যদি বের করতে বলে, তাহলে আমাকে পরের অংশ করতে হবে, এই প্রমাণটা করতে হবে। এই প্রমাণটা করলে আবার এই অংশটা দেওয়া যাবে না এখানে। এখান থেকে আমরা কি করব, c এর মান হাফ m c স্কয়ার ইকুয়াল টু 3/2 kt আমরা জানি, তাহলে হাফ এই c কি হাফ m যদি এদিকে নিয়ে যায় তাহলে 3 kt /m আমি এখানে লিখছি, ঠিক আছে। তাহলে c ইকুয়াল টু √3 kt /m, c এর প্রমাণ। এটা কি পারবেন? জি স্যার। প্রথম প্রমাণটা শুধু করতে হবে একটু ভালো করে, এটা পারলে এগুলো আমার মনে হচ্ছে আপনারা ইজিলি পারবেন। আচ্ছা এই পরবর্তী প্রশ্নে আসি তাহলে। কতটা কইছে? আরেকটা দিতে পারবো। আচ্ছা অ্যাভোগাড্রো ল অফ দা বেসিস অফ কাইনেটিক এনার্জি, সেম ওই ফর্মুলার উপর আমাকে অ্যাভোগাড্রো লটা প্রমাণ করতে হবে। ওই সেম প্রথম প্রমাণের উপর ডিপেন্ড করে এটাকে আমাকে প্রমাণ করতে হবে। অ্যাভোগাড্রো লটা কি? এখানে দেখেন ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস, সবগুলা গ্যাসের যে কোনো গ্যাসে যতগুলো গ্যাস থাকবে সবগুলা গ্যাসের যখন ভলিউমটা তখন ইকুয়াল থাকবে, condition of temperature and pressure contain the same number of molecule, এটাই নরমালি অ্যাভোগাড্রো ল। যখন কোন গ্যাস, মনে করেন আমি দুইটা পাত্রে কি রাখলাম, গ্যাস রাখলাম, দুইটা কি পাত্রের গ্যাসের ভলিউম যদি এক হয়, মানে আমি যে দুইটা পাত্র রাখছি দুইটা পাত্রের কি ওটার ভলিউম কি এক যদি হয়, একই হয়, এবং কি সাথে যদি সেম টেম্পারেচার এবং প্রেসারে রাখি, যদি কি সেম কন্ডিশন অফ টেম্পারেচার এন্ড কি প্রেসার, এবং দুইটা পাত্রের মধ্যে যে গ্যাসটা রাখছি সেটা ভলিউমটাও সেম,
এবং কি প্রেসার এবং টেম্পারেচার যদি কি কন্ডিশন যদি সেম হয় তখন আমাকে বলছে কি কি সেম নাম্বার অফ মলিকিউল থাকবে, মানে কি টেম্পারেচার ভলিউম এবং কি প্রেসার যদি একই হয় দুইটা পাত্রে কি দুইটাতে দুই ধরনের গ্যাস যদি বিদ্যমান থাকে তাহলে আমরা ওখানে বলতে পারবো কি ওইটার কি দুইটা পাত্রের মধ্যে নাম্বার অফ মলিকিউল সংখ্যা, টোটাল নাম্বার অফ মলিকিউল সংখ্যা কি থাকবে আমার সেম থাকবে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরেকজন কি বলতে চাইছিলেন? Equal volume of all gases under same condition of temperature and pressure contain the same number of molecule. আমাকে যখন দুইটা পাত্রের মধ্যে আমি গ্যাস দুই ধরনের গ্যাস রাখবো, ওই দুইটা গ্যাসের কি ভলিউম যদি এক হয়, টেম্পারেচার এবং কি প্রেসারের পরিমাণ যদি এক হয়, তাহলে আমরা কি জানি কি সেম নাম্বার অফ মলিকিউল, মানে মলিকিউলের সংখ্যা এক থাকবে। এটাই আমাকে এখন কি কাইনেটিক এনার্জি থেকে এটা প্রুভ করে দেখাইতে হবে। M1 N1 C1 represent the mass of each molecule, total number of molecule এবং কি velocity of gas। M টা হলো কি প্রত্যেকটা মলিকিউলের কি ভরের পরিমাণ, N হলো কি নাম্বার অফ মলিকিউল সংখ্যা, মানে ওই গ্যাসের টোটাল নাম্বার অফ মলিকিউলের সংখ্যা N1, আর C1 হলো কি ওগুলা কি each molecule total number of molecule and কি velocity, C হলো আমার কি velocity-র পরিমাণ, ঠিক আছে? সুতরাং কি আমি যদি একটা গ্যাসের জন্য হিসাব করি, সুতরাং আরেকটা গ্যাসের জন্য কি সেম যদি হয় another gas M2 N2 এবং C2 কি নাম্বার অফ মলিকিউল ভরের পরিমাণ এবং কি velocity-র পরিমাণ যদি হয়, এটা কি একটা আর কি মান ধরছে সেটা। এখন দেখেন কাইনেটিক থিওরি অফ এনার্জি কি, কাইনেটিক থিওরি থেকে আমরা জানি কি P = 1/3 M1 N1 C1 S²। কাইনেটিক থিওরি থেকে আমরা এর আগে একটা ফর্ম করছিলাম, এখানে এরকম করছি P = কি হাফ M C² লিখছি, তাহলে M = কি আমরা জানি কি M1 Mn, তাহলে এই Mn এর জায়গা যেহেতু এখানে দুইটা গ্যাস ধরছি, আমরা এখানে কি লিখলাম এই জন্য M1 N1 C1 S²। বুঝছেন এটা? এই অংশ এই লাইনটা বুঝছেন? একটা গ্যাসের জন্য P = হাফ M1 N1 C1 S²। সুতরাং আরেকটা গ্যাসের জন্য যেহেতু কি ভলিউম এবং কি প্রেসারটা যদি সেম থাকবে, তাহলে আমি কি আরেকটা গ্যাসের জন্য কি লিখতে পারি 1/3 M2 N2 C2 S² আমরা লিখতে পারি। একটা প্রথম গ্যাসের জন্য 1/3 M1 N1 C1 S², আরেকটা গ্যাসের জন্য কি হাফ 1/3 M2 N2 C2 S² আমরা লিখতে পারি। এই অংশ কিনা দেখেন, যেহেতু এই দুইটা কি P = দুইটাতে যেহেতু প্রেসার এন্ড ভলিউম, প্রেসার এবং কি ভলিউম আর দ্য সেম ফর দ্য টু গ্যাসেস, মানে দুইটা গ্যাসের যেহেতু কি ভলিউম এবং প্রেসার সেম, সুতরাং P = এটা, সুতরাং P = কি এটা। যদি প্রেসার এবং ভলিউম যদি সেম না হতো তাহলে এখানে P1 B1 P2 B2 হতো। যেহেতু বলতে কি আমাকে অ্যাভোগাড্রো ল প্রথম দিকে বলে দিয়েছে কি যখন কি প্রেসার এবং ভলিউম কি থাকবে সেম থাকবে। এই অংশ ক্লিয়ার? একটু রেসপন্স করতে হবে, নাহলে আমি আসলে কি বুঝাতে পারছি না। 1/3 টা বুঝতেছি না ভাই, এটা উপরে 1/3 ছিল। আমরা ছিল মনে হচ্ছে আমরা যেখানে করছিলাম এই তো আচ্ছা 1/3 রোসি, আর 1/3 রোসি কিভাবে আসছে সেটা হলো এখান থেকে, ঠিক আছে? জি এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, একটার সাথে আরেকটা রিলেটেড। 1/3 M1 N1 C1 S², তাহলে এইটা কেন দুইটা ইকুয়াল কেন লিখলাম? P = কারণ দুইটার প্রেসার এবং ভলিউম আমরা কি জানি সেম জানি, এবং এই অংশ শেষ এখানে the two gases are the at same temperature। যদি কি ওই দুইটা গ্যাসের টেম্পারেচার যদি সেম হয়, দুইটা গ্যাসের টেম্পারেচার যদি সেম হয়, আমরা কি একটু আগে যখন পড়ছিলাম তখন কি
কাইনেটিক এনার্জি এবং টেম্পারেচার সাথে কি প্রপোর্শনাল। যদি একটা স্থির থাকে আরেকটা কি থাকবে, স্থির থাকবে। ঠিক আছে, এই দেখেন এখানে যখন আমরা পড়ছিলাম, এই দেখেন এখানে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার স্থির থাকলে কি কাইনেটিক এনার্জি কি স্থির থাকতে বাধ্য। তাহলে এখানে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ m1 c1 স্কয়ার হাফ m2 c2 স্কয়ার। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি এটা ইকুয়াল টু এটা। কেন? কারণ টেম্পারেচার সেম, দুইটা গ্যাসের যেহেতু টেম্পারেচার সেম, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, ইকুয়াল হতে বাধ্য। কাইনেটিক এনার্জি যদি দুইটার ইকুয়াল হয় তাহলে কি আমরা এটা কি এইটা ইকুয়াল টু এটা লিখতে পারি হাফ m1 c1 স্কয়ার হাফ m2 c2 স্কয়ার। উভয় পক্ষ থেকে হাফ হাফ কাটা গেলে আর কি থাকে m1 c1 স্কয়ার m2 c2 স্কয়ার আমরা লিখতে পারি। এখন যেটা লিখছি সেটা হলো ফ্রম ইকুয়েশন, এই এক নাম্বার ইকুয়েশন থেকে আমরা জানি কি যেহেতু দুইটার পিভি সেম, তাহলে 1/3 m1 n1 c1 স্কয়ার ইকুয়াল টু 1/3 m2 n2 c1 কি এটা কি m2 হবে, এটা c2 হবে। যেহেতু কি আবার এইদিকে যেহেতু দুইটা ইকুয়াল, আমরা কি সেজন্য এখানে m1 লিখতে পারি c1 লিখতে পারি, কারণ m1 n1 কি c1 স্কয়ার ইকুয়াল টু m2 c2 স্কয়ার আমরা জানি। এই দুইটার পরিবর্তে এখানে কি লিখছি 1/3 m1 n2 c1 স্কয়ার লিখছি। সুতরাং সবগুলা কাটা গেলে আর কি থাকে n1 ইকুয়াল টু n2, মিস কি বলি কি মলিকিউল সংখ্যা সেম। পারা যাবে এটা? কি বলছে স্যার? এটা কি পারা যাবে? দুইটার মলিকিউল সংখ্যা সেম আর কি, মানে কাইনেটিক এনার্জি সেম বিধায় আমরা কি m1 c1 স্কয়ার ইকুয়াল টু m2 c2 স্কয়ার লিখতে পারি। সুতরাং ওই ইকুয়েশন থেকে আমরা তো কি ফ্রম দ্য ইকুয়েশন কি এক নাম্বার ইকুয়েশন থেকে 1/3 m1 n1 c1 স্কয়ার ইকুয়াল টু কি 1/3 m1 n2 c1 স্কয়ার আমরা জানি। যেহেতু কি দুইটা প্রপোর্শনাল দুইটা ইকুয়াল, তাহলে কি m1 c1 স্কয়ার ইকুয়াল টু m2 c2 স্কয়ার, তাহলে ওই দুইটা যদি এখানে দুইটা মান যেহেতু সেম, তাহলে আমরা কাটাছাড়া করলে কি লিখতে পারি n1 ইকুয়াল টু n2। সুতরাং অ্যাভোগাড্রোর ল, টেম্পারেচার প্রেসার ভলিউম যদি সেম থাকে, সেম কন্ডিশনে থাকে, তাহলে কি মলিকিউল গুলোর সংখ্যা কি হবে, দুইটা কেসের মলিকিউল সংখ্যা সেম হবে। সুতরাং n1 ইকুয়াল টু n2। জি স্যার। আচ্ছা, এখন যেটা করতে হবে তাহলে আপনারা আগে এই তিনটা যে প্রশ্নটা করাইছি আগামী ক্লাসে আমাকে এগুলো একটু ভালো করে দেখিয়ে আসবেন, কোনো প্রবলেম থাকলে সেটা বলবেন এবং একটু বাসায় পড়িয়েন, কারণ আপনি আমি যতই বুঝাই বাসায় না দেখলে আপনি প্রবলেম গুলো বুঝতে পারবেন না। জি তখন স্যার। আমার পড়াটা সায়েন্স ভাষার মতো লাগে। কি বুঝছি সেটা মাথার উপর আমরা এই আগামী ক্লাসে এই শীটের বাকি প্রশ্নগুলো আশা করি শেষ করে ফেলতে পারবো। এগুলো ইজি আছে, আপনি যদি আগের গুলা পড়েন তাহলে এগুলা পারবেন। আগের গুলার উপর ডিপেন্ড করতে এগুলা কি পারবেন না পারবেন। এগুলোর মধ্যে ইকুয়েশন নাই, জাস্ট এইগুলো প্রামাণিক ইকুয়েশন থাকবে। এগুলাই আর কি, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে যে প্রশ্নগুলো আজকে করাইছি এবং গত ক্লাসে যে প্রশ্নটা করাইছি পি এর এবং এই প্রশ্নগুলো আপনারা একটু বাসায় দেখে আসবেন, কারণ এগুলো স্যার আমি পরবর্তী প্রশ্নগুলো পড়ালেও বুঝবেন না, একটার সাথে আরেকটা রিলেটেড প্রশ্ন এগুলা। এবং প্রথম প্রশ্নটা যদি পারেন এগুলো আশা করি পারবেন। আর একটু বইয়ের সহযোগিতা বা একটু শীটের সহযোগিতা অথবা একটু নেটের সহযোগিতা নেবেন আর কি, একটু ভালো করে বোঝার জন্য। জি স্যার। ঠিক আছে, আমাদের কাছে আছে নাকি আপনার কাছে? এটা তো আপনারা যদি শীট নিয়ে থাকেন আপনাদের কাছে আছে, আর আমি পিডিএফ ফাইলটা এটার পিডিএফটা ওই গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা পিডিএফটা আমি হ্যাঁ বলেন। প্রশ্ন ছিল যে বলেন। আমি একটু কাজের জন্য ক্লাসটা ঠিক মতো করতে পারতেছি না আর কি।
আচ্ছা, আপনারা ওই অডিও রেকর্ড বা ভিডিও রেকর্ডের জন্য এটাকে বলবেন, কারণ এখানে আমি অনেক চেষ্টা করছিলাম ইয়াটা অডিওটা রেকর্ডিং করার জন্য বা ভিডিওটা রেকর্ড করার জন্য। আমি চেষ্টা করছি কালকে আমার এক ফ্রেন্ডকে ডাকি আনবো, হয়তো এগুলো একটু রেকর্ডিংটা একটু ক্লিয়ার করার জন্য। ভাইয়া আমি একটা সফটওয়্যার এখন গ্রুপে দিব, নাম দিব, আপনি ওই লিংকটা ডাউনলোড করে জাস্ট প্লে বাটনে ক্লিক করবেন, রেকর্ড হয়ে যাবে। আচ্ছা, পাঠিয়ে দিয়েন তাহলে। এটার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আমি হ্যাঁ, শীতটা ভাই একটু কম করে নাকি প্রশ্ন ছিল আর কি। বলেন, আমি আপনার মানে কথাটা আর একটু মোটা রাষ্ট্র। সজীব ভাই মাউথ স্পিকারটা একটু দূরে রেখে কথা বললে মনে হয় ভালো হয়। এখন শোনা যাচ্ছে ভাই? এখন মধ্যে একটু আর একটু সাউন্ড করে বলেন, এখন শোনা যাচ্ছে, মানে কথা ক্লিয়ার কিন্তু খুব ছোট। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাইরে তো হয়তো একটু প্রবলেম হচ্ছে। এখন ঠিক আছে, এখন এখন বলেন বলেন, শোনা ছাড়া করতেছি। ভাই এখন একটু ফিডটা একটু ওপেন করেন, আমি প্রশ্নটা করি আর কি। হ্যাঁ বলেন। ভাইয়া একটু উপরে যাইতে হবে, হালকা উপরে। এই তো ঠিক আছে ভাই। নিচে নিচে ভোগ্রেডা স্লটা করাইছেন ওইটাতেই আর কি, প্রথম দিকে। হ্যাঁ, ভাই এখানে পিভি ইকুয়াল যেটা ধরছেন আর কি, পি ইকুয়াল নিচে। ভাই এখানে এম এন আর সিটা কি আপনি বলছেন না? প্রেসার, টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার এবং মলিকিউল সংখ্যা যে ধরছেন, আমরা তো করছিলাম পিভি ইকুয়াল 1/3 এমসি স্কয়ার। তা আপনি যে m1 n1 দিছেন, এটা ধরছি এখান থেকে টিভি টু 1/3 mcs এখান থেকে লিখছি। এটা m এর মানটা হলো কি m1 n1, এটা কি টোটালটার মর, আর mn হলো ক্ষুদ্র অংশগুলা, মলিকিউলের সংখ্যা এবং কি মলিকিউল এবং আপনার ওই মলিকিউলের ভরের পরিমাণ। এটা লিখছি এখান থেকে মূলত ভর এবং পরিমাণ না কোয়ান্টিটি। হ্যাঁ, মলিকিউলের সংখ্যা এবং ভরের পরিমাণ থেকে, ভর থেকে। জি আচ্ছা। আচ্ছা, কি একজন বলছিল কি আপনি ওই ইয়াটা ওই এটা শো হ্যালো দিন মনে হয় ভাই, ওই আপনি তাহলে লিংকটা পাঠিয়ে দিন, আমি চেষ্টা করবো, যদি হয়ে যায় তো খুব ভালো। ওকে ভাই, আমি এখনই ঠিক দিই। আছে, এখনই একটু দিয়ে দেন। ভাই আপনি যে অ্যাপসটার কথা বলছেন এটা কি ফ্রি নাকি ভাই? হ্যাঁ ভাইয়া, ফ্রি 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 স্ক্রিন রেকর্ডিং, এটা অনেক পুরো। সফটওয়্যার ডাউনলোড করছিলাম কিন্তু আমার রেকর্ডিংটা হচ্ছে না। আমি একটা করছিলাম, এটা পেইড ছিল আর কি, 10 মিনিট করে করা যায়, তো ভিডিও এবং অডিও দুটোটাই রেকর্ডিং হয়তো, কিন্তু 10 মিনিট করে আর কি। এটা পেইড ভার্সন ছিল। আচ্ছা, এখন যেটা করতেছেন সেটা কি 10 মিনিট করে? আমি একটা ভাই গত ক্লাসে চেষ্টা করছিলাম, তেমন খুঁজি নাই আর কি। ওনারটা হয়তো পুরোটাই ফ্রি মনে হয়, ফ্রি হলে তো সবাই করতে পারবে, সুবিধা। 10 মিনিট এটা আমি পাইছিলাম, এটা অনেক ঝামেলা। না না, এটা অনেক হ্যাঁ ভাই, কম, 10 অনেক কম। মিনিট ফ্রি আছে, এরপরে পেইড ভার্সন 10 মিনিটের পরে। আচ্ছা, 10 মিনিট আমি পাইছিলাম, কিন্তু এটা দেখি ঝামেলা, কারণ এটা আবার ইয়া করতে হয়, রিকল করতে হয় এটা। আরে দেখি বিকল্প এখানে কোনো অপশন আছে কিনা। আমি আগে আমার বন্ধু একটা আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওকে ডাকছিলাম কালকে, দিয়ে আসে তাইলে হয়তো। ভাই আসলে এখানে সবাই বেশিরভাগই চাকরি করে, মনে করেন ঠিক আছে, ঠিক আছে। মাঝখানে ওই যে কাজ পড়ে যায় অফিসের কাজে, তখন তো ভাই ক্লাসটা করা যায় না। না, আমাদের জন্য সুবিধা হলো কি, মনে করেন কেউ যদি নতুন কোনো একটা সাবজেক্ট করতে থাকে, আমি কিছু ক্লাস এখান থেকে ভিডিও করে দিয়ে দিলাম, পরবর্তী ওগুলোর উপর আবার সলিউশন করে করে আমি ক্লাসগুলো নিতে পারলাম। আমাদের জন্য সুবিধা হতো, এখন কিছু তো পারার নাই। আপনারা অনেকে বলতেন হয়তো এখন তারপরে চুপ করে বসে আর কি। ঠিক আছে, তাহলে আপনি একটু দিয়ে দিয়ে আমি চেষ্টা করবো এটা, আর কালকে থেকে একটা সলিউশন বের করতে পারে কিনা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু। আপনারা একটু বাসায় পড়িয়ে না, আমরা যতই করাই যতই কিছু করাই কাজ হবে না। আলটিমেটলি কি বললো, আপনাদের বাসায় পড়তে হবে।